প্রিয় দর্শক, আজ 25শে ডিসেম্বর 2024, শুভ বড়দিন। আর 10ই পৌষ 1431 বাংলা সন। শুভ বড়দিনের আজকের এই শীত মাখা সকালে সবাইকে স্বাগত জানাই আমাদের এশিয়ান সংবাদ বিশ্লেষণের আজকের পর্বটিতে। সংবাদপত্র নিয়ে বসেছি অনেক, সেই সঙ্গে আমাদের প্রতিদিনের মতো বাঙালি জীবনের যে সংবাদের টানটান উত্তেজনা থাকে, কখনো ভালো কখনো মন্দ, সব কিছু মিলিয়ে আমরা আসলে সকালটি এক ধরনের উদযাপন করি। তথ্য পৌঁছে দিতে যাই আপনার কাছে। তথ্য নেবার জন্য তৈরি তো? আমরা তৈরি। আমি ডক্টর মঞ্জুরুল হক আপনার সঙ্গে আছি। চলুন সংবাদপত্রে। প্রিয় দর্শক, শুভ বড়দিন। আমাদের দেশ রূপান্তর পত্রিকাটি এই দিয়ে শুরু করেছে তার আজকের সংবাদ, দায়িত্বশীলদের দৈনিক। দেশ রূপান্তর বলছে, খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। 2000 বছরের বেশি সময় আগে আজকের দিনে জেরুজালেমের বেথলেহেমে কুমারী মা মেরির কোলে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। অন্যান্য দেশের মতো আজ বাংলাদেশে খ্রিস্ট ধর্মের অনুসারীরা যিশুর প্রতি শ্রদ্ধা, ভালোবাসার নিদর্শন হিসেবে ধর্মীয় আচার, প্রার্থনা, অন্যান্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করছেন। প্রিয় দর্শক, আমরা আমাদের খ্রিস্ট ধর্মাবলম্বী ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে, তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণ। প্রধান ছবি যেটি একেবারে ওপরেই আমরা যে প্রধান ছবিটি দেখছি, সেটি ক্রন্দনরত মানুষের ছবি। চাঁদপুরের মেঘনা নদীতে লাইটার জাহাজে খুন হওয়া এক ব্যক্তির স্বজনের আহাজারি। এরকম সংবাদ দিয়ে শুরু করতে হলো আজকে শুভ বড়দিনের অনুষ্ঠানটি। দলগুলোর মত নিয়েই সীমানা, লাল কালিতে শিরোনাম দেশ রূপান্তরের। রিপোর্ট রিয়াজ হোসেন। সংসদীয় আসন দলগুলোর মতামত না নিলে পুরনো বিতর্ক নতুন করে সামনে আসবে, মত সংশ্লিষ্টদের। ভৌগোলিক অবস্থানের পাশাপাশি ভোটার সংখ্যায় গুরুত্বের তাগিদ নীতিমালা দেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বলেছেন বদিউল আলম। আমরা ডান দিকে দেখছি এই পত্রিকাটির উচ্চ সুদেও বিলাসী ঋণের ঊর্ধ্বগতি। এই সংবাদ, হাসিনার 8 প্রকল্পের দুর্নীতির নথি চেয়েছে দুদক। তার নিচে মাঠে নামতেও তৈরি বিএনপি। কেন সেটি? সরকারের ভেতরে ও বাইরে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হচ্ছে। এ নিয়ে জনমনে এক ধরনের সংশয় তৈরি হচ্ছে বলে বিএনপি মনে করছে। এরপরে আমরা আরও কিছু সংবাদে যাই। রোহিঙ্গা ক্যাম্পে পুরল 500 ঘর। একটি আরও বেদনাদায়ক একটি সংবাদের পরবর্তী অবস্থান, ফলো আপ। মুক্তিযোদ্ধা লাঞ্ছনায় ক্ষোভ জানিয়ে 30 নাগরিকের বিবৃতি। আমাদের এই মহান ডিসেম্বরে, এই বিজয়ের মাসে এ ধরনের সংবাদ সত্যি আমাদেরকে কষ্ট দেয়। বিতর্কিত ধারা বাদ দিয়ে নতুন সাইবার আইন, এই মোটামুটি আমাদের প্রথম পৃষ্ঠার খবর আমরা পেয়েছি দেশ রূপান্তরের। আমরা যদি একটু প্রথম আলোর দিকে যাই, আসুন প্রথম আলোতে অন্যতম যে সংবাদটি আমাদের দৃষ্টি কেড়েছে সেটি হচ্ছে, এবার আন্দোলনে নামলেন 25 ক্যাডারের কর্মকর্তারা, পদ ও পদোন্নতি। এটার ড্রপ হেডে বলা হয়েছে, আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের পরিষদে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন দপ্তরে কলম বিরতি পালন করছেন কর্মকর্তারা। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাক। নিজস্ব প্রতিবেদক রিপোর্টটি করেছেন। আমরা এই সংবাদটিতে আমরা দেখেছি, মানে ক্যাডার মানে কি? একটা নির্দিষ্ট জনগোষ্ঠী যারা সরকারের সমগ্র কাজকর্মকে, তার হাতকে শক্তিশালী করবে, তার দর্শনকে এগিয়ে নিয়ে যাবে, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে
এবং তারা কিন্তু সরকারের প্রতিনিধি। সেখানে বৈষম্য তৈরি হচ্ছে, তারা বেশ ক্ষুব্ধ দেখছি আমরা। কেমন ক্ষুব্ধ, কোন ক্যাডার? আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় যোগ দিচ্ছেন অধ্যাপক এবং অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলামকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আলোচনা করবার জন্যে। তিনি বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি। অধ্যক্ষ সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা সংবাদটি পড়ে একটু দুশ্চিন্তায় আছি যে ক্যাডার সার্ভিসের ভেতরে একটি বৈষম্য বিরাজ করছে, কারণ আমরা এবার 2024-এর যে মুক্তিটি মানুষের মিলেছে গণ আন্দোলনে, তার অন্যতম লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের সকল যন্ত্রকে মেরামত করা, তার বৈষম্য দূর করা। প্রায় অর্ধ শতাব্দী যাবৎ বৈষম্য চলে আসছে। শিক্ষা ক্যাডার কী ধরনের বৈষম্য বা কী ধরনের অসুবিধা বোধ করছে, তাদের প্রত্যাশা এবং প্রাপ্তিটা আমরা জানতে চাচ্ছি। প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম। ধন্যবাদ এশিয়ান টিভিকে। তথাপি বলেছেন যে বর্তমানে বাংলাদেশে 2024 সালে নতুন করে যে ছাত্র জনতার যে আন্দোলনের মাধ্যমে যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেখানে আমাদের মূল থিমটাই ছিল যে আমরা কোটামুক্ত এবং বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রত্যাশা করি। তো আন্তঃ ক্যাডারগুলোর যে বৈষম্যটা আছে তার মধ্যে শিক্ষার্থী ক্যাডার, আপনি একটু আগে যথার্থই বলেছিলেন যে ক্যাডার সার্ভিস মূলত সৃষ্টি হয়েছিল একটি বিশেষায়িত সার্ভিস হিসাবে, অর্থাৎ একটা বিশেষ ক্যাডার তার অধিক্ষেত্রে সে তার সর্বোচ্চ সেবা দিতে পারবে এবং ওই সার্ভিসটাকে এমনভাবে তারা নিয়ে যাবে যাতে করে আমাদের স্টেক হোল্ডার বা আমাদের দেশের জনগণ যারা যাদের জন্য যে ক্যাডার, তারা সেই সার্ভিসটি ভালোভাবে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনি জানতে চেয়েছেন যে শিক্ষা ক্যাডারের বৈষম্যটা কি। আসলে শিক্ষা বা মানুষের মৌলিক চাহিদার একটা অংশ, কারণ কোনো দেশ বা কোনো জাতি বা সমাজকে যদি আমরা গঠন করতে যাই, তার মূলটাই কিন্তু হলো যে শিক্ষা, জাতিকে শিক্ষিত করতে হবে। তো সেই জন্য এটার অগ্রাধিকার হলো শিক্ষা। আর কাজে যারা জি বলি জি প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমরা সোজাসুজি জানতে চাচ্ছি যে ক্যাডারের আন্তঃ ক্যাডারের ভেতরের যে বিষয়গুলো অন্যান্য ক্যাডারের সাথে শিক্ষা ক্যাডারের মানে কি কি বৈষম্য রয়েছে, সেটি দূরীকরণে কি কি পদক্ষেপ নেওয়া বা কি কি দাবি রয়েছে, প্রত্যাশা এবং প্রাপ্তি আমরা একটু সরাসরি জানতে চাচ্ছি যে আপনারা কি ধরনের বৈষম্যের মুখোমুখি নিজেদের মনে করছেন। প্রথমত হলো যে শিক্ষা সার্ভিসে এসে যে শিক্ষাতে আমরা যারা বারবার বলে চাচ্ছি যে আমাদের যদি আমাদের স্টেক হোল্ডার জন্য প্রপার শিক্ষা দিতে চাই, তাহলে সেটা শিক্ষাবিদ দ্বারা পরিচালিত হওয়া উচিত। আপনারা সবাই জানেন যে আমরা শুধু ফিল্ডে কাজ করি, আমাদের একটা মন্ত্রণালয় আছে। তো সেই মন্ত্রণালয়কে যারা পরিচালনা করেন সেখানে আমাদের শিক্ষকদের কোনো অবস্থান নেই, ফলে তারা যে নীতি নির্ধারণ করেন সেটা কখনোই শিক্ষার্থী সুলভ বা শিক্ষক সুলভ হয় বলে আমরা মনে করি। তার একটা উৎকৃষ্ট উদাহরণ যদি আমরা বলি যে অন্যান্য পেশায় যেখানে সার্ভিসের বা বিশেষ করে যদি আমরা আমাদের দেশে যে এডমিন ক্যাডার বলতে আমরা যেটাকে বলি, যারা সমস্ত মন্ত্রণালয়গুলো পরিচালিত করেন, তারা 6 স্তর 7 স্তর ইভেনকি 8 স্তর পর্যন্ত তাদের পদোন্নতি প্রদান করে নিচ্ছে। সেখানে শিক্ষা ক্যাডার মাত্র 4টে স্তরে পদোন্নতি হয়। তা আমরা সেখানে অভিন্ন পদোন্নতি স্তর চাচ্ছি। আমাদের অধ্যাপক সর্বোচ্চ পদ, সেটাকে 4র্থ গ্রেডে থামিয়ে দেওয়া হয়েছে। যেখানে আমাদের সচিব ছিলেন আগে 7ম তাদের স্তর, সেখান থেকে আবার 8ম গ্রেড নিয়ে গেছে। বিসিএস প্রশাসন পুল একটা শব্দ আছে, যেখান থেকে তৃতীয় অধ্যাপক সিরাজুল ইসলাম, তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম গ্রেডে শিক্ষা ক্যাডারের কোনো কর্মকর্তার অবস্থান নেই, তাই বলছেন? জি, এবং এটা মজার ব্যাপার হলো আমাদের যে মাওসি মহাপরিচালক পদটি 1 নম্বর গ্রেড করা হয়েছে, অথচ আমাদের দ্বিতীয় গ্রেড নাই, তৃতীয় গ্রেড নাই। এটা কি করে এটা সম্ভব আমি জানি না। মানে ওই এই ধরনের বৈষম্য, জি, ওই একটি পদ 1 নম্বর গ্রেডে, তাই তো? জি, তাও সেটা দেওয়া হয় না। ওই পদটা বরাবরই আমাদের একজন 4র্থ গ্রেডের কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব বা চলতি দায়িত্ব দিয়ে পরিচালিত হয়ে আসে। আচ্ছা, আর কি কি বৈষম্য আপনারা দেখছেন?
যদি আমরা বলি আমাদের যে এই 6টা ধাপের পদোন্নতি যদি হতো, তাহলে সেখানে আমাদের যদি থার্ড গ্রেড, সেকেন্ড গ্রেড বা ফার্স্ট গ্রেড, যেটা একটা বললাম, আরেকটা হলো যে সকল ক্যাডারে পঞ্চম গ্রেড থেকে পদোন্নতি পেয়ে থার্ড গ্রেড দেওয়া হয়। সেখানে আমাদের কিন্তু পঞ্চম গ্রেড থেকে চতুর্থ গ্রেডে দেওয়া হয়, থার্ড গ্রেড নেই। এটা একটা বৈষম্য যেটা বারবার বলা আসছে। তারপরে আমাদের অধ্যক্ষ উপাধ্যক্ষ আমরা যারা আছেন, আমরা অনেক প্রতিকূলতা নিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলিকে পরিচালিত করি। আমাদের পরীক্ষা সহ নানান ধরনের কাজ করতে হয়, অথচ সেখানে কিন্তু জি। আমাদের কোনো গাড়ি সুবিধা নেই। এমনি আরেকটি বিষয় আপনাদের দেখেছি দাবি দেওয়ার মধ্যে, সেটি হলো যে অবকাশ বিভাগ বলে এটিকে অর্ধগড় বেতনে নিয়ে যাওয়া হচ্ছে, পিআরএল বা এই ধরনের বিষয়গুলোকে। অবকাশ বিভাগটি আপনারা কি মনে করছেন? এই কথাটি কি থাকতে হবে নাকি থাকার দরকার নেই? ধন্যবাদ, চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন যে শিক্ষাকে অবকাশ বিভাগ করা হয়েছে। জি। কেন? যে আমরা কিছু ছুটি বাড়তি ভোগ করবো। কিন্তু মজার ব্যাপার হলো আমাদের কিন্তু এই অবকাশকালীন সময়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিতে হয় ও কার্যক্রম করতে হয়। অথচ আমরা অবকাশ বিভাগ। এখন অবকাশ বিভাগের ফলে কি দাঁড়ালো? যে আমাকে আর্ন লিভ দেওয়া হয় না, যেটা সার্ভিস হোল্ডারে আছে, অর্থাৎ 11 দিনে আমি একদিন আর্ন লিভ পাবো। সে আর্ন লিভটার কারণে আমার যদি কোনো জরুরি প্রয়োজন হয়, তখন আমি সেখান থেকে ছুটি নিতে পারবো। আর যদি আমি ছুটি না পাই, তাহলে আমার অবসরকালীন সময়ে ওই 11 দিনের একদিন হিসাব করে আমি সর্বোচ্চ 18 মাসের ছুটি নগদায়ন করে কিছু আর্থিক বেনিফিট পাই। কিন্তু অবকাশ হওয়ার কারণে আমাদের সেই অর্জিত ছুটির সুযোগটা না থাকার কারণে আমরা এই রিটায়ার্ড বা অবসরকালীন সময়ে বড় ধরনের আর্থিক সমস্যার, মানে আর্থিক ক্ষতির সম্মুখীন। মানে শিক্ষক একেবারে শেষে গিয়েও তিনি আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন শুধু অবকাশ বিভাগ নামকরণের জন্য। আমরা জানি যে জি, বিচার বিভাগও কিন্তু অবকাশ বিভাগের মধ্যে পড়ে, কিন্তু তাদের এই বিষয়টি নেই। আর এমনি আমরা দেখছি যে 25টি ক্যাডার একসঙ্গে হয়ে একসঙ্গে হয়ে আন্দোলন ঘোষণা করছে। এর মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্যকে ক্যাডারের বাইরে নিয়ে যাবার একটি পরিকল্পনা দেখা যাচ্ছে। এটির সঙ্গে আপনাদের মতামত কি? এটা আমাদের মতামত একেবারেই ক্লিয়ার যে আমাদের যেহেতু যাত্রা আমরা শুরু করেছি ক্যাডার দিয়ে, ক্যাডার সার্ভিস করা হয়েছে একটা বিশেষায়িত সার্ভিস, যেটা আমরা প্রথমেই বলেছি, যে একটা বিশেষ সার্ভিস সুবিধা দেওয়ার জন্য। সেখানে হঠাৎ করে আমাদের অসুবিধা কোথায়, আমাদের বৈষম্য কোথায়, বা এর দ্বারা রাষ্ট্রের কতটুকু কি বেনিফিট হচ্ছে বা আমাদের কি ক্ষতি, সেদিকে না যে যেখানে কথা ছিল যে সংস্কার কমিশন এই সার্ভিসগুলোর মধ্যে বিদ্যমান বৈষম্য দূরীকরণ নিয়ে কাজ করবে, তা না করে অপ্রাসঙ্গিক ভাবে, অপ্রত্যাশিত ভাবে বলে দিল যে দুই দেশে ক্যাডারকে বহির্ভূত রাখা হবে। এটা কিসের ভিত্তিতে, কোন যুক্তিতে এবং কি নিয়ে তারা এটা করবেন আমরা কিছুই জানলাম না, বলে দিচ্ছে। এটা আমাদেরকে মনে হয়েছে একেবারে উদ্দেশ্য প্রণোদিত। এটা বৃত্তির শিক্ষা ক্যাডার কোনো অবস্থাতেই মেনে নেবে না। আমাদের সহকর্মীরা অত্যন্ত উত্তর, এইটা নিয়ে যে কোনো করতে গেলে সহকর্মীরা কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এটা কিছুতেই আমরা মেনে নেব না, এটা আমাদের একেবারে পরিষ্কার। আমাদের ক্যাডারের মধ্যে রেখে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে এই সমস্যা থেকে উত্তরণ করতে পারি, এই সার্ভিসটাকে আরো কিভাবে আকৃষ্ট করা যায়, মেধাবীদেরকে কিভাবে এখানে আনা যায়। এমনিতে ধরেন আপনাদের শিক্ষাতে লোকজন যারাই আসেন, আমরা ধরে নিচ্ছি মেধাবীরা, অধ্যাপক যদি ক্যাডার বহির্ভূত করা হয়, কোনো মেধাবী এখানে আসতে চাইবে, অধ্যাপক তখন শিক্ষার অবস্থা আরো খারাপ হবে বলে আমরা মনে করি। অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম, অ্যাক্টিং প্রেসিডেন্ট বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, আমাদের সঙ্গে কথা বলছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সকালে আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। প্রিয় দর্শক, আমরা জানতে পারছিলাম শিক্ষা ক্যাডারের শিক্ষকদের ভেতরে একটি অসন্তোষ কাজ করছে, মনোকষ্ট কাজ করছে, সেটি আমরা অধ্যাপক মহোদয়ের কাছে শুনলাম। আমরা বিশ্বাস করি যেহেতু রাষ্ট্র গঠন নিয়ে এবারের এই মুক্তির আন্দোলনটি সফল হয়েছে, রাষ্ট্রের প্রত্যেকটি বিষয় সংস্কার করা হবে বলে আমাদের বিশ্বাস। যুগান্তর বলছে তার হেডলাইনে, বিএনপি সহ 61টা হচ্ছে মিত্ররা, দ্রুত জাতীয় নির্বাচন দাবি। হঠাৎ অঢেল সম্পদের মালিক হেনরি লাবু। চাঁদপুরে 7 নৌ শ্রমিকের লাশ হস্তান্তর ডাকাতি নয়,
পরিকল্পিত হত্যা মনে করছে পুলিশ। বিএনপি সহ একাট্টা মিত্ররা আমরা বলেছি হাসিনার পরিবারের দুর্নীতি খুঁজতে তৎপর দুদক, এবং বাঁ পাশে আজ শুভ বড়দিন। আমরা যুগান্তরে এই খবরগুলো পেয়েছি। আমরা যদি একটু নয়াদিগন্তের দিকে তাকাতে চাই, তাহলে 8 মেগা প্রকল্পে নথি তলব দুদকের, বিশৃঙ্খলা সৃষ্টির ছক আওয়ামী লীগের, গণহত্যায় জড়িতদের জায়গা হবে না বিএনপিতে, আমাদের শাসক আমরা ঠিক করব, ভারত নয়, ডক্টর শরীফ বললেন। আমরা নিচে ছবি দেখছি আরও, প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে হাসিনাকে কোর্টে যেতে ভারতীয় রাষ্ট্রদূতের পরামর্শ। আমাদের সঙ্গে দ্য ডেইলি স্টার আমরা একটু দেখে নেব। ডেইলি স্টারে বলল, রেস্টোরেশন অফ কেয়ারটেকার সিস্টেম টু বি প্রপোজড। উই আর নট ড্রাফটিং কনস্টিটিউশন, এটা বললেন আলী রিয়াজ। নেক্সট স্টেপ আফটার রিপ্লাই ফ্রম দিল্লি। এটা আমরা পেয়েছি প্রথম আলো, এটা আমরা পেয়েছি দ্য ডেইলি স্টারের মধ্যে। জনকণ্ঠের কথা আমরা বলেছি, নয়াদিগন্ত থেকেও আমরা মোটামুটি নজর দিয়েছি। সময়ের আলো, সময়ের আলো একেবারে ব্যানার হেডলাইনে বলেছে, জুলাই বর্ষা থেকে ঐতিহাসিক অভ্যুত্থান। এটির শুরুতেই বিশাল ছবি দিয়ে নিউজটি করা হয়েছে। এম মামুন হোসেনের নিউজে আমরা দেখছি এটি। তার ঠিক নিচে লুটপাট পাচারের মহোৎসব, রাষ্ট্র মেরামতে সংস্কার, কাজ করছে 11 কমিশন, সুপারিশ চূড়ান্ত পর্যায়ে, জমা পড়তে পারে জানুয়ারিতে। বিশ্বজুড়ে আলোচিত 20-24 বলবান বিএনপি, এই সংবাদটি আমরা দেখছি লোয়ার ফোল্ডে। এখানে ড্রফেডে বলা হয়েছে, মুক্ত খালেদা জিয়া, দেশে ফেরার অপেক্ষায় তারেক রহমান, চাঙ্গা কেন্দ্র থেকে তৃণমূল। এটি আমরা পেয়েছি সময়ের আলোতে। এরা সালতামামি করেছে। এরা বলছে যে পৃষ্ঠা উল্টালেই মূল পত্রিকা, ও ভেতরে আরেকটি পৃষ্ঠা রয়েছে। এখানে কোন কারাগারে ডিভিশনে কারা, এটি লাল কালিতে প্রধান শিরোনাম। ডিভিশন পাওয়া 75 জনের 40 জনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে, নিকটাত্মীয় ছাড়া কাউকে সাক্ষাৎ দেওয়া হয় না। 5ই আগস্টের পর গ্রেফতার 105 ভিআইপি। হাসপাতাল থেকে কারাগারে আসাদুজ্জামান নূর ও কামাল মজুমদার। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আছেন দীপমণি ও নাজমা বেগম। ডান দিকে বড় হেডে যেটি বলা হলো, 22,000 কোটি টাকা লুটের তদন্ত শুরু। 8 প্রকল্পে হাসিনার দুর্নীতির তথ্য চেয়ে দুদকের চিঠি। ভয়ে অফিস করছেন না ইসলামী ব্যাংকের এমডি। প্রথম পাতার আরও নিচের খবর হলো, সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন। বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিজিবির সাবেক ডিজিকে। জাহাজে 7 খুন, বলা হচ্ছে পরিকল্পিত হত্যাকাণ্ড ধরে এগোচ্ছে তদন্ত। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর, একাধিক তদন্ত কমিটি। ইরানে হানিয়া হত্যায় ইসরায়েল জড়িত, আন্তর্জাতিক সংবাদের মধ্যে আমরা এটি পাচ্ছি। 13 বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। পুড়ে ছাই 5 শতাধিক ঘর, রোহিঙ্গা ক্যাম্পে আগুন, এখানে 2 জনের মৃত্যু হয়েছে। প্রিয় দর্শক, আমাদের হাতে মোটামুটি আয়োজন এই ছিল। সংবাদপত্র এবং অনলাইন মিলিয়ে আমরা এই নিয়ে কথা বলছিলাম। শুভ বড়দিন আবারও বলছি। আজকের এই পৃথিবীতে যত অন্যায়, যত দুর্নীতি, যত কিছুই ঘটুক না কেন, শুভ বড়দিন কিংবা আমাদের ধর্মীয় বা আমাদের রাষ্ট্রীয় জাতীয় যতগুলো উৎসব থাকে, সব উৎসবে আমরা একাত্ম। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। বাংলাদেশের মানুষ পরস্পরের প্রতি সহমর্মী এবং অসাম্প্রদায়িক। এই চেতনা নিয়ে
আমরা আজকে শেষ করছি এশিয়ান সংবাদ বিশ্লেষণ। আগামীকাল আবার দেখা হবে, সঙ্গে থাকবেন। শুভ বড়দিন।